বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে আমি সাবিনা বিনতে সালাম অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি অর্থনীতি প্রথম পত্রের 10 অধ্যায় মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থার মুদ্রার পরিমাণ তত্ত্ব বা কোয়ান্টিটি থিওরি অফ মানি নিয়ে আলোচনা করেছিলাম। এর প্রথম সূচনাটুকু কিভাবে হয়েছে সেটা আমি তোমাদেরকে বলেছিলাম। তো আজকে আমি সেই সূত্র ধরেই তোমাদের সুবিধার জন্য আরেকবার রিপিট করছি, যাতে তোমরা প্রথম থেকে বুঝতে পারো। যেহেতু এটা থিওরি বা তত্ত্ব, তাই এটার কোনো অংশ আসলে না বুঝে করা যাবে না, এবং প্রথম থেকেই ধারাবাহিকভাবে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাই আমি আমাদের বোঝার ক্ষেত্রে এই কথাটা বলছি। যুক্তরাষ্ট্রের গত ক্লাসে আমি বলেছিলাম যে এই তত্ত্বটা কে দিয়েছেন? অধ্যাপক ফিশার। উনি কোথায় ছিলেন? উনি হচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের আমি ভেঙে ভেঙে তোমাদের বোঝাচ্ছি, কারণ তোমাদের এমসিকিউর মধ্যে এই প্রশ্নগুলো প্রায় এসে থাকে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পরবর্তীতে ওই বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক ছিলেন অধ্যাপক ফিশার, অধ্যাপক আরভিং ফিশার। তিনি কি করেন? 1911 সালে কত সালে? 1911 সালে তার দ্য পারচেসিং পাওয়ার অফ মানি গ্রন্থে অর্থের পরিমাণ এবং মূল্যস্তর নিয়ে, অর্থের মূল্য নিয়ে যে ব্যাখ্যা করেছেন, সেটাই মূলত ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব নামে পরিচিত হয়েছে। তা আমি আবার বলছি, যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পরবর্তীতে ওই বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক আরভিং ফিশার 1911 সালে তার দ্য পারচেসিং পাওয়ার অফ মানি গ্রন্থে অর্থের পরিমাণ এবং অর্থের মূল্য নিয়ে যে মতামত ব্যক্ত করেছেন, সেটাকেই মূলত আমরা অর্থের পরিমাণ তত্ত্ব বা ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব নামে পরিচিতি লাভ করে বা বুঝে থাকি। তারপর আসি, এই তত্ত্বটা উনি আসলে পেয়েছেন কোত্থেকে? 1886 সালে সাইমন নিউকম নামে আরেকজন অর্থনীতিবিদ, উনি কি করেছেন? তার সাইমন নিউকম তার প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমিতে ইকোনমি গ্রন্থে অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে যে মতামত প্রকাশ করেছিলেন, সেটাকেই মূলত অধ্যাপক ফিশার পরবর্তীতে পরিমার্জিত করে তার অর্থের পরিমাণ তত্ত্ব নামে প্রকাশ করেন। তাহলে কি করেন? 1886 সালে সাইমন নিউকম নামে একজন অর্থনীতিবিদ তার
পলিটিক্যাল ইকোনমি গ্রন্থে অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে যে মতামতটুকু প্রকাশ করেন সেটাকেই মূলত অধ্যাপক ফিশার পরবর্তীতে সেটা সম্প্রসারণ এবং পরিমার্জন করে অর্থের মূল্য বা পরিমাণ তত্ত্ব সম্পর্কে যে মতামত প্রকাশ করেন সেটিই মূলত অধ্যাপক ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব বা ফিশারীয় পরিমাণ তত্ত্ব নামে পরিচিত। যেহেতু সাইমন নিউকম্ব এবং ফিশার এই অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে কাজ করেছেন, তাই এই তত্ত্বকে সাইমন ফিশার অ্যাপ্রোচ, এই তত্ত্বকে কি বলা হয়? সাইমন ফিশার অ্যাপ্রোচ। সাইমন ফিশার অ্যাপ্রোচ নামেও পরিচিত। সাইমন ফিশার অ্যাপ্রোচ নামেও এই তত্ত্বটি পরিচিত। তাহলে আমরা বলতে পারি যে এই তত্ত্বটা নিয়ে সাইমন নিউকম্ব এবং ফিশার কাজ করেছেন বলে এই তত্ত্বকে যৌথভাবে বলা হয় সাইমন ফিশার অ্যাপ্রোচ। সাইমন ফিশার অ্যাপ্রোচ। এখন আমরা আসি ফিশারের মূল বক্তব্য সম্পর্কে। ফিশার আসলে অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে কি বলেছেন? কোনো নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি, ফিশারের মতে কোনো নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি এবং অর্থের বাণিজ্যের বা লেনদেনগত অর্থের মূল্যটা স্থির থাকলে, বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে, আমি আবার বলছি, নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি এবং বাণিজ্যের পরিমাণ বা লেনদেনের পরিমাণটা যদি স্থির থাকে সেক্ষেত্রে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক হয়ে থাকে। অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সমানুপাতিক হয় এবং তখন দ্রব্যের দামের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক লক্ষ্য করা যায়। কি করা যায়? তখন দ্রব্যের দামের সাথে অর্থের সম্পর্ক বিপরীত হয়। সে অবস্থায় অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দামের স্তর অর্ধেকে নেমে আসে। অর্থের পরিমাণ দ্বিগুণ হলে কি হয়? দামের স্তরটা অর্ধেকে নেমে আসে বা অর্থের মূল্যটা অর্ধেক হয়ে যায়। এখন আমি তোমাদেরকে এই ফিশারের তত্ত্ব হওয়ার জন্য কিছু অনুমিতি শর্ত পালন করতে হয়, সেই অনুমিতি শর্তগুলো নিয়ে আলোচনা করব। ফিশারের তত্ত্বের অনুমিতি শর্ত। অনুমিতি শর্ত। এই তত্ত্বটা হওয়ার জন্য এই বোর্ডে আমি যে সমস্ত অনুমিতি শর্তগুলো লিখব সেগুলো না হলে এই তত্ত্বটা পরিপূর্ণতা লাভ করবে না বা এই তত্ত্বটা হবে না। তাহলে ফিশারের তত্ত্বের প্রথম অনুমিতি শর্ত হচ্ছে, ফিশার বলেছেন সমাজে দ্রব্য সামগ্রীর মোট চাহিদা ও যোগানের মধ্যে সর্বদা সমতা থাকবে। 1 নম্বরে আমি লিখতে পারি সমাজের মোট চাহিদা ও যোগানের মধ্যে সমতা থাকবে, সমতা বা ভারসাম্য থাকবে, ভারসাম্য থাকবে। 2 নম্বর হচ্ছে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান থাকবে। অর্থাৎ এই পরিস্থিতিতে একটি দেশে কোনো বেকার থাকবে না বা কর্মসংস্থানহীনতায় কেউ থাকবে না, সবাই পূর্ণ নিয়োগ অবস্থাটাকে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অবস্থা ধরা হয়। পূর্ণ নিয়োগ অবস্থা থাকবে, পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান। তারপরে আসি, অর্থকে শুধুমাত্র বিনিময়ে ধরা হবে। 3 হচ্ছে অর্থকে বিনিময়ের মাধ্যম হিসেবে ধরা হবে,
হিসেবে ধরা হবে। অর্থকে বিনিময়ের মাধ্যম হিসেবে ধরা হবে। অর্থের প্রচলন গতি স্বল্প সময়ে স্থির। অর্থের প্রচলন গতি, তারপরে হচ্ছে অর্থের প্রচলন গতি সর্বকালীন সময়ে স্থির থাকবে। তাহলে আমি প্রথমটা বললাম হচ্ছে সমাজের মোট চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য থাকবে। 2 নাম্বার হচ্ছে আমার পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান থাকবে। 3 নাম্বার হচ্ছে অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে ধরা হবে। 4 নাম্বার হচ্ছে অর্থের প্রচলন গতি স্বল্পকালীন সময়ে স্থির হবে। শিক্ষার্থীরা, আমি যখন বলবো তোমরা আমার সাথে সাথে একটু লিখে নিও। অর্থের প্রচলন গতি স্বল্পকালীন সময়ে স্থির থাকবে। 4 নাম্বার হচ্ছে অর্থের প্রচলন গতি স্বল্পকালীন সময়ে স্থির থাকবে। সময়ে স্থির থাকবে। 5 নাম্বার হচ্ছে লেনদেনের পরিমাণ স্বল্পকালীন সময়ে স্থির থাকবে। মোট লেনদেনের পরিমাণ স্বল্পকালে স্থির থাকবে। তারপরে দাম স্তর বিবেচিত হবে। দ্রব্যের দাম স্তর নিষ্ক্রিয় উপাদান হিসেবে বিবেচিত হবে। দ্রব্যের দাম স্তর নিষ্ক্রিয় থাকবে। তাহলে শিক্ষার্থী, সমাজের সামগ্রীর মোট চাহিদা ও যোগান, সমাজের দ্রব্য সামগ্রীর চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য থাকবে। 2 নাম্বার হচ্ছে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান থাকবে। 3 হচ্ছে অর্থকে শুধু বিনিময়ের হিসেবে বিবেচনা করা হবে। অর্থকে বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচনা করা হবে। তারপরে 4 হচ্ছে অর্থের প্রচলন গতি বিদ্যমান থাকবে। মোট লেনদেনের পরিমাণ স্বল্পকালে স্থির থাকবে। মোট লেনদেনের পরিমাণ কি হবে? স্বল্পকালে স্থির থাকবে। 6 নাম্বার হচ্ছে দাম স্তর নিষ্ক্রিয় থাকবে। এই 6টা অনুমিতি শর্ত যদি আমরা পূরণ না করি তাহলে, বা কোনো একটা অনুমিতি শর্ত যদি আমাদের বাদ পড়ে যায়, তাহলে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বটা পূর্ণাঙ্গ হবে না। তারপরে আসি আমরা বিনিময় সমীকরণ, ফিশারের বিনিময় সমীকরণের বিশ্লেষণে। ফিশারের বিনিময় সমীকরণের বিশ্লেষণ। বিনিময় সমীকরণ এক্সচেঞ্জ বিনিময় সমীকরণ বক্তব্যকে নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন এমভি সমান সমান পিটি। এখানে এম সমান সমান হচ্ছে মানি সাপ্লাই বা মোট বিহিত মুদ্রার পরিমাণ মানি সাপ্লাই। ভি হচ্ছে ভ্যালোসিটি অফ মানি বা অর্থের প্রচলন গতি।
অর্থের প্রচলন গতি। তারপরে মান পি সমান সমান পি সমান সমান প্রাইস লেভেল বা দাম স্তর। পি সমান সমান প্রাইস লেভেল বা দাম স্তর। টি সমান সমান হচ্ছে লেনদেনের বা পরিমাণ। লেনদেনের পরিমাণ বা ট্রানজ্যাকশন। অধ্যাপক ফিশার বিনিময় সমীকরণকে এমভি সমান সমান পিটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করেছেন। এখানে এম সমান সমান হচ্ছে মানি সাপ্লাই বা মোট বিহিত মুদ্রার পরিমাণ। তারপরে ভি সমান সমান হচ্ছে অর্থের প্রচলন গতি বা ভ্যালোসিটি অফ মানি। তারপরে পি সমান সমান হচ্ছে দাম স্তর বা প্রাইস লেভেল। টি হচ্ছে লেনদেনের পরিমাণ বা ট্রানজ্যাকশন। তারপরে এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়ে ভি এবং টি স্থির থাকলে, এক্ষেত্রে তিনি বলেছেন কোনো নির্দিষ্ট সময়ে এই ভি এবং টি যদি স্থির থাকে, এম ও পি এর সাথে সম্পর্ক কি হয়? এই এম এবং পি এর সাথে সম্পর্কটা হয় সমানুপাতিক। এম এবং ভি এর সাথে মোট বিহিত মুদ্রার পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক কি হয়ে যায়? সমানুপাতিক হয়ে যায়। অর্থাৎ অর্থের যোগান বাড়লে সেই সাথে দ্রব্যের দাম স্তরটাও বেড়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে বিনিময় সমীকরণের ভি অর্থের প্রচলন গতি এবং টি হচ্ছে ট্রানজ্যাকশন বা লেনদেনের পরিমাণটা যদি স্থির থাকে, কোনো নির্দিষ্ট সময়ে স্থির থাকে, তাহলে এম মোট বিহিত মুদ্রার পরিমাণ এবং পি সমান সমান দাম স্তরটা কি হয়? দাম স্তরের মধ্যে ভি এম এবং পি এর মধ্যে সম্পর্কটা সমানুপাতিক হয়। অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি পেলে দ্রব্যের দাম স্তরও বৃদ্ধি পেয়ে থাকে। এখন আসি আমরা অর্থের চাহিদা কাকে বলে। অর্থের চাহিদা ডিমান্ড অফ মানি। অর্থের চাহিদা ডিমান্ড অফ অর্থের চাহিদা বা ডিমান্ড অফ মানি। কোনো নির্দিষ্ট সময়ে কি পরিমাণ অর্থের চাহিদা হবে তা লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ এবং দামের উপরে সেটা নির্ভর করে। কি পরিমাণ অর্থের চাহিদা হবে তা লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ। একটি সময়ে কি পরিমাণ অর্থের চাহিদা হবে একটি দেশের মধ্যে তা কি করে সম্ভব হয়? অর্থের লেনদেনকৃত চাহিদার পরিমাণ এবং দামের উপরে সেটা নির্ভর করে। সুতরাং লেনদেনকৃত দাম এবং লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ এবং এর দামকে যদি গুণ করি, অর্থাৎ লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ, ট্রানজ্যাকশন এবং দামকে যদি আমি গুণ করি, তাহলে আমার অর্থের চাহিদা পেয়ে যাচ্ছি। অর্থাৎ টিপি হচ্ছে আমার অর্থের চাহিদা। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ এবং দামের স্তরকে যদি আমরা গুণ করি কোনো একটি নির্দিষ্ট সময়ে, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি?
টিপি সমান সমান অর্থের চাহিদা বা ডিমান্ড অফ মানি পেয়ে যাব। তারপরে আসি অর্থের যোগান বলতে কি বোঝায়। অর্থের যোগান, অর্থের যোগান বা সাপ্লাই অফ মানি, অর্থের যোগান, অর্থের যোগান, যোগান বা সাপ্লাই অফ মানি, সাপ্লাই অফ মানি, সাপ্লাই অফ মানি অর্থের যোগান বলতে কোনো নির্দিষ্ট সময়ে অর্থের মোট অর্থের পরিমাণকে বোঝায়, মোট অর্থের পরিমাণকে বোঝায়। বলতে কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশে কি পরিমাণ অর্থ মজুদ আছে সেটার পরিমাণকেই আসলে সেটা টোটাল পরিমাণটাকে বোঝানো হয়ে থাকে। তো এছাড়াও আছে যেমন মোট অর্থের পরিমাণ, সরকারি মুদ্রার পরিমাণ, তারপর হচ্ছে সরকার যে ঋণ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সরকার যে জনগণকে ঋণপত্রগুলো দেয় সেগুলো আসলে মুদ্রার যোগান সৃষ্টি হয়। অর্থাৎ একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ অর্থের প্রচলনটা চলতেছে, অর্থের প্রচলন গতি রয়েছে সেটার উপরে বেস করেই আসলে অর্থের যোগানটাকে নির্ণয় করা হয়। অর্থের পরিমাণকে যদি অর্থের প্রচলন গতি ভি দ্বারা গুণ করা হয় তাহলে আসলে অর্থের যোগান বা সাপ্লাই অফ মানি পাওয়া যায়। অর্থের প্রচলন গতি এম, অর্থের প্রচলন গতি এম এবং ভি ভ্যালোসিটি অফ মানি বা ভ্যালোসিটি অফ মানি হচ্ছে অর্থের প্রচলন গতি এবং এম হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ, এম হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ এবং ভি হচ্ছে এখানে অর্থের প্রচলন গতি বা ভ্যালোসিটি অফ মানি। এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এমভি সমান সমান অর্থের যোগান পেয়ে যাব, অর্থের যোগান পেয়ে যাব, অর্থের যোগান পেয়ে যাব। এক্ষেত্রে এম হচ্ছে বিহিত মুদ্রার যোগান এবং ভি হচ্ছে অর্থের প্রচলন গতি। সেক্ষেত্রে আমি আগেই এগুলো লিখেছিলাম, এগুলোর কন্টেনশন ফর্মগুলো দিয়ে এখন কাজ করছি, সেহেতু আমি আর দ্বিতীয়বার লিখলাম না, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু বুঝে নিও। এম হচ্ছে আমার মানি অফ সাপ্লাই মানি, অর্থাৎ একটি দেশের বিহিত মুদ্রার যোগান এবং ভি হচ্ছে ভ্যালোসিটি অফ মানি বা অর্থের প্রচলন গতি। অর্থের প্রচলন গতি বলতে আমরা বোঝাচ্ছি যে অর্থটা কতগুলো হাত আসলে বদলায়, অর্থ কিভাবে চলাচল করে, অর্থ যতগুলো হাত বদলাবে ততটা মূল্যই আসলে অর্থের নির্ধারণ করা হবে। এটাই হচ্ছে অর্থের প্রচলন গতি, অর্থের প্রচলন গতি। এই অর্থের প্রচলন গতিকে যদি আমরা অর্থের পরিমাণ দ্বারা বা অর্থের দ্বারা মোট বিহিত মুদ্রার পরিমাণ দ্বারা গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি অর্থের যোগান, অর্থের যোগান পেয়ে যাচ্ছি। এবার ফিশার কি করেছেন, এই বিনিময় সমীকরণটাকে আরও সম্প্রসারিত এবং পরিমার্জিত কিভাবে করেছেন সেটা আমরা দেখব। বিনিময় সমীকরণের প্রসারণ, বিনিময় সমীকরণের প্রসারণ, বিনিময় সমীকরণের প্রসারণ, বিনিময় সমীকরণের প্রসারণ। আধুনিক অর্থনীতিতে অর্থের যোগান বলতে শুধুমাত্র কি বলবো যে কেবলমাত্র কাগজি মুদ্রা এবং ধাতব মুদ্রাকে আসলে বোঝায় না, যেটাকে আমরা সাধারণত বিহিত মুদ্রা হিসেবে পরিচিতি করে থাকি, সেটা বলতেই শুধুমাত্র অর্থের যোগান বোঝায় না। আধুনিককালে কি হয়, ব্যাংক কর্তৃক সৃষ্ট আমানত হয়, সেই আমানত আবার পরবর্তীতে আমরা ভোক্তাদের ঋণ হিসাবে দিয়ে থাকি, তারপরে বিভিন্ন চেকের মাধ্যমে টাকা পয়সা আসলে লেনদেন করা হয়, সেই সমস্ত জিনিসগুলোকেই মূলত অর্থের যোগান হিসেবে ধরা হয়। তাহলে আমরা বলতে পারি যে কাগজি এবং ধাতব মুদ্রার পরিমাণকে না বুঝিয়ে
ব্যাংকের চলতি ও সৃষ্ট আমানত বা ঋণকে বোঝানো হয়। ব্যাংকের চলতি এবং সৃষ্ট আমানতের অর্থের যোগানের অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীকালে এই তত্ত্বের ভিত্তিতে বা এই কথার প্রেক্ষিতে অধ্যাপক ফিশার তার সমীকরণটি, তার এমভি প্রাথমিক সমীকরণ এমভি সমান সমান পিটিকে পরিবর্তন করে পরিবর্তিত সমীকরণে রূপান্তরিত করেন। পরিবর্তিত সমীকরণ এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম সমান সমান পিটি করেন। এম প্রাইম ভি প্রাইম সমান সমান পিটি করেন বা এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম সমান সমান পিটি করে থাকেন। এখানে এম প্রাইম ভি প্রাইম সমান সমান, এম প্রাইম হচ্ছে ব্যাংকের অর্থের পরিমাণ, আর ভি প্রাইম হচ্ছে ব্যাংকের অর্থের প্রচলন গতি। ব্যাংক অর্থের প্রচলন গতি। তাহলে আমরা কি দেখলাম যে ফিশারের প্রাথমিক সমীকরণটা হচ্ছে এমভি সমান সমান পিটি, সেটাকে তিনি পরিবর্তিত করে কি করেছেন, এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম সমান সমান পিটি সমীকরণ আকারে করেছেন। এখানে এম প্রাইম বলতে বোঝাচ্ছে ব্যাংকে রক্ষিত অর্থের পরিমাণ এবং ভি প্রাইম হচ্ছে ব্যাংকে অর্থের প্রচলন গতি। অর্থাৎ ব্যাংক জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং সেই আমানতের উপর যে সে পরবর্তীতে আবার যখন জনগণকে ঋণ দিয়ে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে সৃষ্ট আমানত। তাহলে চলতি আমানত এবং সৃষ্ট আমানতের টোটালটাই হচ্ছে ব্যাংকের অর্থের প্রচলন গতি। এ দুইয়ের সমন্বয়ে ফিশার তার সমীকরণটাকে বর্ধিত করেছেন। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা ফিশারের তত্ত্ব কিভাবে শুরু হয়েছে এবং এটা বিশ্লেষণ, তারপরে হচ্ছে এবং সেই তত্ত্বটা উপস্থাপনের জন্য কিছু অনুমিতি শর্ত আছে, সেই অনুমিতি শর্তগুলো, তারপর হচ্ছে ফিশারের সমীকরণ, অর্থের চাহিদা এবং অর্থের যোগান সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমি এর উপরে একটি উদাহরণ এবং চিত্রের মাধ্যমে এবং এর তত্ত্বের যে সমালোচনা আছে তার মাধ্যমে টোটাল অর্থের পরিমাণ তত্ত্ব বা ফিশারীয় অর্থের পরিমাণ তত্ত্বটাকে ব্যাখ্যা করব। তা আজকে আমি যতটুকু পর্যন্ত পড়িয়েছি তোমরা আশা করছি যেটা বুঝতে পেরেছো এবং বাসায় এগুলো প্র্যাকটিস করবে, কারণ পরবর্তী ক্লাসে আমি যা পড়াবো, আজকের ক্লাসটা যদি তোমরা মিস করো বা বুঝতে না পারো তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদের সমস্যা হয়ে যাবে, কারণ এর সূত্র ধরেই আমি পরবর্তী ক্লাসে আগাবো। তাহলে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।